নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটি। আজ পড়ব এর পঞ্চম পর্ব। আসুন তবে শুরু করি। জাত বর্মা নৌকা যোগে আসিতেছেন, এই সংবাদ পূর্বেই ত্রিপুরীতে পৌঁছেছিল। রোহিতাশ্বর গড়ে লক্ষ্মী কর্ণদেবের একজন গুড়ো পুরুষ ছিল। সে নৌকা যাইতে দেখিতেছিল। নৌকার শীর্ষে কেতন চিনিয়াছিল। বেগবান অশ্বে চড়িয়া সে লক্ষ্মীকর্ণকে জানাইয়াছিল। কথাটা এমন কিছু গোপনীয় নয়, তাই রাজপুরী হইতে ক্রমশ নগরে বিস্তার লাভ করিয়াছিল। স্বয়ংবর উপলক্ষে প্রথম আসিলেন রাজ জামাতা। তিনিও কি স্বয়ংবর সভায় বসবেন নাকি? নাগরিকদের মধ্যে নানাবিধ জল্পনা আরম্ভ হইয়াছিল। বলাই বাহুল্য, স্বয়ংবরের কথাটা এখন আর গোপন নেই। রাজপ্রাসাদের বিস্তীর্ণ পুরভূমিতে মণ্ডপ নির্মাণ আরম্ভ হইয়া গিয়াছে। জাত বর্মার নৌকা বেলা দ্বীপ্রহরে যখন ঘাটে আসিয়া লাগিল, তখন লক্ষ্মীকর্ণ ও যৌবনশ্রী ঘাটে উপস্থিত আছেন। লক্ষ্মীকর্ণ কন্যা জামাতাকে আগ বাড়াইয়া লইতে যাইতে আসিয়াছেন, সঙ্গে অনেক অশ্বারোহী রক্ষী। যৌবনশ্রী দিদিকে দেখিবার জন্য উৎসুক ছিলেন। তিনিও পিতার সঙ্গে রথে আসিয়াছেন। আরও একজন লক্ষ্মীকর্ণের সঙ্গে আসিয়াছে, তাহার নাম লম্বোদর। কথিত আছে গুপ্তচর রাজাদের কর্ণ। লম্বোদর ছিল মহারাজ লক্ষ্মীকর্ণেরই কর্ণ। সকল সময় তাহার কাছে থাকিত। জাত বর্মা ও বীরশ্রী নৌকা হইতে অবতরণ করিলে লক্ষ্মীকর্ণ কন্যার মস্তক আঘ্রাণ জামাতাকে আলিঙ্গন করিলেন। যৌবনশ্রী ঈষৎ লজ্জিত ভাবে একটু দূরে দাঁড়াইয়াছিলেন। বীরশ্রী ছুটিয়া তাহার কাছে গেলেন। ও মা যৌবনা, তুই এত বড় হয়েছিস? দুই ভগিনী পরস্পরের কণ্ঠলগ্ন হইলেন। 3 বৎসর পরে সাক্ষাৎ। বিবাহের পর বীরশ্রী যখন পিতৃগৃহে যান, তখন যৌবনশ্রীর বয়স ছিল 14 বৎসর। ওদিকে শ্বশুর ও জামাতার মধ্যে কথা হইতেছিল। কুশল প্রশ্নের পর নৌকা সম্বন্ধে লক্ষ্মীকর্ণের অনুসন্ধিৎসার উত্তরে জাতবর্মা বলিয়াছিলেন, দ্বিতীয় নৌকাটি আমার নয়, পাটলিপুত্র থেকে ওরা আমাদের সঙ্গে এসেছে। পাটলিপুত্রের নামে লক্ষ্মীকর্ণের কান খাড়া হলো। পাটলিপুত্র থেকে? ওরা কারা জানো? জাত বর্মা তাচ্ছিল্য ভরে বলিলেন, বণিক, স্বয়ংবর উপলক্ষে ত্রিপুরীতে বাণিজ্য করিতে এসেছে। লক্ষ্মীকর্ণের এবার সন্দেহ দূর হইল না। বিগ্রহপালের নৌকা ঘাটের অন্য প্রান্তে বাঁধা হইয়াছিল। তিনি ভ্রুকুটি করিয়া সেই দিকে চাহিয়া রইলেন। এই সময় রইঘর হইতে অনঙ্গ বাহির হইয়াল। উৎসুক নেত্রে ঘাটের জনসমাবেশ দেখিতে লাগিল। তাহার পরিধানে মহার্ঘ বেশ, মাথায় পাগ, পায়ে ময়ূরপঙ্খী পাদুকা। বিগ্রহপাল কিন্তু বাহিরে আসিলেন না। লক্ষ্মীকর্ণ তাহাকে দেখিয়া ফেলিলে সর্বনাশ। লক্ষ্মীকর্ণ কিয়ৎক্ষণ বিরাগপূর্ণ নেত্রে অনঙ্গকে নিরীক্ষণ করিয়া ঘাটের এদিক ওদিক দৃষ্টি ফিরাইলেন। লম্বোদর অদূরেই একটি নিম্ব বৃক্ষের তলে দাঁড়াইয়া অচঞ্চল চক্ষে লক্ষ্মীকর্ণের পানে চাহিয়াছিল। তাহার সহিত চোখাচোখি হইতে লক্ষ্মীকর্ণ শিরসঞ্চালন করিয়া অনঙ্গকে দেখাইলেন। লম্বোদর একবার অনঙ্গের পানে চক্ষু ফিরাইয়া সপ্রশ্ন ভ্রু তুলিল, তারপর ঘাড় নাড়িল। অতঃপর লক্ষ্মীকর্ণ জামাতা ও কন্যাদের লইয়া ঘাটের বাহিরে গেলেন। ঘাট সংলগ্ন ভূমিতে ক্ষুদ্র একটা জনবসতি গড়িয়া উঠিয়াছিল। কয়েকটি চালা ঘর, একটা বিপণী, 2-4টি শোকোট। এই পথে যে সকল যাত্রী যাতায়াত করে, তাহাদের পথের প্রয়োজন মিটাইয়া ইহারা জীবন নির্বাহন করে। আজ সহসা রাজ সমাগমে স্থানটি অনভ্যস্ত জনবাহুল্যে পূর্ণ হইয়া উঠিয়াছে।
অশ্বারোহী রক্ষীর দল অশ্বের বগলা ধরিয়া এইখানে অপেক্ষা করিতেছিল। 2টি রথ ছিল। লক্ষ্মীকর্ণ জামাতাকে জিজ্ঞাসা করিলেন, রথে যাবে না ঘোড়ার পিঠে? ঘোড়ার পিঠে বলিয়া জাতবর্মা এক লাফে একটা অশ্বের পৃষ্ঠে উঠিয়া বসলেন। দীর্ঘকাল নৌকায় বাস করিয়া তাহার হস্তপদে কিছু জড়ত্ব আসিয়াছিল। অশ্ব চালাইলে তাহা দূর হইবে। আপনারা রথে যান। লক্ষ্মীকর্ণ এবার চোখ পাকাইলেন। জামাতা বাবাজি বয়সে নবীন হইতে পারেন, কিন্তু তিনি কি মনে করেন লক্ষ্মীকর্ণ একেবারেই অর্থর্ব হইয়া পড়িয়াছে? তিনি আর একটি অশ্বের পৃষ্ঠে উঠিয়া বসিয়া বলিলেন, আমিও ঘোড়ার পিঠেই যাব। কন্যাদের রথে আসিবার আদেশ দিয়া তিনি ঘোড়া চালাইলেন। অধিকাংশ রক্ষীর দল তাহার সঙ্গে চলিল। বাকি রথের অনুগমন করিবে বলিয়া রহিয়া গেল। যে 2 জন অশ্বারোহীর অশ্ব জাতবর্মা ও লক্ষ্মীকর্ণ লইয়াছিলেন, তাহারা অন্য পথে ফিরিবে। ঘাটের অঙ্গন প্রায় শূন্য হইয়া গেলে বীরশ্রী এবং যৌবনশ্রী হাত ধরাধরি করিয়া রথের দিকে চলিলেন। রাজরথে বৃদ্ধ সারথী বীরশ্রীকে প্রণাম করিল। বীরশ্রী আবদার করিয়া বলিল, সম্পদ, আমি রথ চালাবো। বৃদ্ধ সম্পদ চক্ষু মুদিয়া দন্তহীন হাসিল। সে আমি জানি, তাই মন্দুরা থেকে সবচেয়ে সুবোধ ঘোড়া দুটোকে জুতে এনেছি। কিন্তু তুমি শ্বশুরবাড়ি গিয়ে রথ চালাতে ভুলে যাওনি তো মা? বঙ্গাল দেশে শুনেছি ঘোড়া নেই, কেবলই হাতি। বীরশ্রী ভ্রুকুটি করিয়া বলিলেন, আমার শ্বশুরবাড়ির নিন্দা করলে কিন্তু ভালো হবে না সম্পদ। রথ চালাতে আমি মোটেই ভুলিনি, তোমার চেয়েও ভালো চালাবো, দেখে নিও। সম্পদ আবার চক্ষু কুঞ্চিত করিয়া হাসিল। আচ্ছা আচ্ছা, আমার 2 বোন, আমার রথে চড়ো, আমি রথের পিছনেই থাকবো। 2 ভগিনী রথ চড়িতে উদ্যত হইছেন। এমন সময় একটা শব্দ তাহাদের কানে আসিল, বম শঙ্কর, বম বম। 2 জনে চকিত হইয়া ফিরিয়া চাহিলেন। অদূরেই বৃহৎ অশ্বত্থ বৃক্ষতলে প্রস্তরের চক্র বেদী, তাহার উপর বসে আছেন এক সন্ন্যাসী। মাথায় সর্পিল জটা, মুখে গাঢ় ভস্য প্রলেপ, কটিতে ব্যাঘ্র চর্ম। মেরুযষ্টি কঠিন করিয়া তিনি পদ্মাসনে বসে আছেন এবং গাল বাদ্য করিতেছেন, বম বম বম। বীরশ্রী বলিলেন, ও মা সন্ন্যাসী, আয় ভাই, সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করি। 2 বোন অশ্বত্থ বৃক্ষের দিকে চলিলেন। ওদিকে অনঙ্গ নৌকায় দাঁড়াইয়া দেখিতেছিল। লক্ষ্মীকর্ণ ও জাতবর্মা ঘোড়ায় চড়িয়া চলিয়া যাইবার পর সে বিগ্রহপালকে ডাকিল। বিগ্রহ ওই ঘর হইতে বাহির হইয়া আসিলেন। তাহার পরিধানে সাধারণ বেশভূষা। রাজপুত্র বলিয়া মনে হয় না, ধরা পড়িবার আশঙ্কা আর নাই। এই দেখিয়া তিনি নৌকা হইতে ঘাটে নামিলেন। নির্লিপ্ত লম্বোদর যে নিম্বতলে দাঁড়াইয়া আছে, তাহা কাহারও চোখে পড়িল না। বীরশ্রী যৌবনশ্রী ভক্তি ভরে বেদির উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিলেন। সন্ন্যাসী হাত তুলিয়া আশীর্বাদ করিলেন, চিরস্মায়ী মতি বব, ভর্তার বহুমতা হও, স্বর্ণপ্রসূ হও। তাহার মুখে ভস্মাচ্ছাদিত প্রসন্নতা ক্রীড়া করিতে লাগিল। বীরশ্রী বলিলেন, ঠাকুর, আপনি সিদ্ধ পুরুষ, আমার এই বোনটি শীঘ্রই বিয়ে হবে, ওর কর কোষ্ঠী একবার দেখুন না। যৌবনশ্রীর মুখখানি অরুণাভ হইয়া উঠিল। মনে যথেষ্ট কৌতূহল, কিন্তু সন্ন্যাসীর সম্মুখে হস্ত প্রসারিত করিতে লজ্জা করিতেছে। বীরশ্রী তখন জোর করিয়া তাহার বাঁ হাতখানি সাধুর সম্মুখে বাড়াইয়া ধরিলেন। সাধু যৌবনশ্রীর প্রসারিত করতলের দিকে একবার কটাক্ষপাত করিলেন, তারপর সম্মুখে ঝুঁকিয়া
অভিনিবেশ সহকারে বলিলেন। তারপর তাহার মুখ আবার ছাই ঢাকা হাসি ফুটিয়া উঠিল। তিনি যৌবনশ্রীর মুখের পানে মিটি মিটি চাহিয়া বলিলেন, রাজনন্দিনী, তোমার প্রিয় সমাগমের আর বিলম্ব নেই। অদ্যই তুমি ভাবিপতির সাক্ষাৎ পাবে। যৌবনশ্রী অবাক হইয়া সন্ন্যাসীর মুখের পানে চোখ তুলিলেন। বীরশ্রী সব বিস্ময়ে বলিয়া উঠিলেন, হ্যাঁ, কি বললেন প্রভু? এই সময় বাধা পড়িল। সহসা পিছন হইতে একটা হাত আসিয়া যৌবনশ্রীর প্রসারিত করতলের উপর ন্যস্ত হইল। একটি মন্দ্রমন্থর পুরুষ কণ্ঠ শোনা গেল, সাধু বাবা, আমার হাতটা একবার দেখুন তো। চমকিয়া যৌবনশ্রী ঘাড় ফিরাইলেন। রাজকন্যার হাতের ওপর হাত রাখে কোন ধৃষ্ট? যে মুখখানি যৌবনশ্রী দেখিতে পাইলেন, তাহাতে একটু দুষ্টুমি ভরা হাসি লাগিয়া আছে। আরো কত কি যে আছে। চোখে চোখে দৃষ্টি বিনিময় হইল। যৌবনশ্রীর দেহ একবার বিদ্যুৎ বৃষ্টির মতন কাঁপিয়া উঠিল। সবেগে নিঃশ্বাস টানিয়া তিনি একেবারে রুদ্ধশ্বাস হইয়া গেলেন। তাহার মুখ হইতে সমস্ত রক্ত নামিয়া গিয়া মুখ পাণ্ডু বর্ণ ধারণ করিল। তিনি নিজের প্রসারিত হাতখানি আগন্তুকের করতল হইতে সরাইয়া লইতে ভুলিয়াই গেলেন। সন্ন্যাসী বিগ্রহপালের করকোষ্ঠী দেখিতেছিলেন। বলিলেন, বৎস, তুমি রাজকুলোদ্ভব। চুপ চুপ! বিগ্রহপাল সচকিতে চারিদিকে চাহিলেন। ভাগ্যক্রমে কাছে পিঠে কেহ নাই। বীরশ্রী বিগ্রহপালের এই হঠকারিতায় চমৎকৃত হইয়া গেছিলেন। তাহার ভয়ও হইল, আর বেশিক্ষণ এখানে থাকিলে বিগ্রহ না জানি আরো কি প্রগোভলতা করিয়া বসিবে। তিনি যৌবনশ্রীর হাত ধরিয়া টানিয়া লইলেন। বলিলেন, চল যৌবনা, আমরা যাই। তন্দ্রাচ্ছন্নের মতন যৌবনশ্রী সেখান হইতে চলিয়া আসিলেন। বীরশ্রী রথে উঠিয়া অশ্বের বলগা হাতে লইলেন। যৌবনশ্রী রথে উঠিবার আগে আপনার অবশ্যে একবার পিছু ফিরিয়া চাহিলেন। প্রগোলক যুবক দুষ্টুমি ভরা মুখে তাহার পানেই যে চাহিয়া আছে। তিনি বিহ্বল ভাবে রথে উঠিয়া পড়িলেন। রথ চলিতে আরম্ভ করিল। বীরশ্রী বলিলেন, আশ্চর্য সন্ন্যাসী, বোধহয় তান্ত্রিক। যৌবনশ্রী কোনো উত্তর দিলেন না। রথের গতি ক্রমশ দ্রুত হইল। আরো কিছুক্ষণ চলিবার পর যৌবনশ্রী প্রথম কথা বলিলেন। সম্মুখ দিকে চক্ষু রাখিয়া ঈষৎ স্খলিত কণ্ঠে প্রশ্ন করিলেন, দিদি, ও দিদি, ও কে? বীরশ্রী ভগিনীর প্রতি একটা তীর্যক দৃষ্টি হানিলেন। তাহার অধর প্রান্ত একটু স্ফুরিত হইল, যেন কিছুই বুঝিতে পারেন নাই। এমনি ভাবে বললেন, কার কথা বলছিস? সন্ন্যাসী ঠাকুরের? যৌবনশ্রী একবার দিদির পানে ভৎসনাপূর্ব দৃষ্টি ফিরাইলেন। কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন, বল না। কি বলবো? বীরশ্রী মুখ টিপিয়া হাসি গোপন করিয়া বলিলেন, ও, যে তোর হাতে হাত রেখেছিল তার কথা বলছিস? তার সে কে আমি কি করে জানবো? আবার কিছুক্ষণ নীরব থাকিয়া যৌবনশ্রী বলিলেন, বল না রে। বীরশ্রী হাসিয়া ফেলিলেন। বণিক, পাটলিপুত্র থেকে ব্যবসা করতে এসেছে। এবার যৌবনশ্রী অনেকক্ষণ নীরব হইয়া রহিলেন। বীরশ্রী রথ চালাইতে চালাইতে একবার ঘাড় ফিরাইলেন। যৌবনশ্রীর চক্ষু দুটি বাষ্পাকুল, অধর কাঁপিতেছে। বীরশ্রী অনুতপ্ত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, বণিক নয়, বণিক নয়, রাজপুত্র। এবার হলো তো? উফ, ধন্যী মেয়ে তুই। কোথায় ভেবেছিলাম তোকে অনেক করে বোঝাতে পড়াতে হবে, অনেক কষ্টে রাজি করাতে হবে, তা নয়। একবার দেখেই মূর্ছা গেলেন উনি।
যৌবনশ্রী চক্ষু দুটি কিছুক্ষণ মুদিয়া রহিলেন। চোখের বাষ্প গলিয়া দুই বিন্দু অশ্রু ঝরিয়া পড়িল। একবার দেখিয়া নিজেকে হারাইয়া ফেলা সকলের জীবনে কিন্তু ঘটে না। মানুষের সহিত মানুষের প্রীতি বড়ই বিচিত্র বস্তু। কখনো দেখা যায় দীর্ঘ পরিচয়ের পর হঠাৎ একদিন মানুষ বুঝিতে পারিল ও মানুষটি না থাকিলে জীবন অন্ধকার। কখনো মনের মানুষ চিরদিনের জন্য চলিয়া যাইবার পরে বুঝিতে পারে সে কি হারাইয়াছে। আবার কখনো মেঘমালার ভিতর হইতে তরিতল্লার মতন অজ্ঞাত অপরিচিত মানুষ হৃদয়ে শেল হানিয়া দিয়া চলিয়া যায়। অন্তর্লোকে অলৌকিক ইন্দ্রজাল ঘটিয়া যায়। যাহারা যৌবনস্মের সঙ্গে সঙ্গে প্রণয়ের কথা চিন্তা করে, প্রেম লইয়া মনে মনে জল্পনা করে, তাহাদের পক্ষে প্রথম প্রেমের আবির্ভাব তেমন মারাত্মক নয়। কিন্তু যাহাদের মনের কামার্য ভঙ্গ হয় নাই, তাহাদের পক্ষে প্রথম প্রেম বিনা মেঘে বজ্রপাতের মতোই দারুণ দুঃসহ। জ্যোতির উচ্ছ্বাসের চক্ষু অন্ধ হইয়া যায়। রাজকুমারী যৌবনশ্রীর তাহাই হইয়াছিল। রাজকুমারীরা রথে চড়িয়া চলিয়া গেলেন। অন্য রথটি এবং বাকি রক্ষীর দল তাহাদের পিছনে গেল। ঘাটে অঙ্গন শূন্য হইল। কেবল লম্বোদর অঙ্গনের অন্য প্রান্তে একটি ঘোড়ার রাশ ধরিয়া দাঁড়াইয়া অনঙ্গ এবং বিগ্রহপালের উপর নজর রাখিল। অনঙ্গ এতক্ষণ সন্ন্যাসী ঠাকুরের কাছে আসে নাই, একটু দূরেই অপেক্ষা করিতেছিল। এখন বিগ্রহপালের পাশে আসিয়া দাঁড়াইল। বিগ্রহপাল তখনও বিলীয়মান রথের পানে চাহিয়াই আছেন। অনঙ্গ বলিল, কি হলো তোর? ধন্দ লেগে গেল নাকি? চমক ভাগিয়া বিগ্রহপাল হাসিলেন। বন্ধুর পৃষ্ঠে চপেটাঘাত করিয়া বলিলেন, দেখলি? অনঙ্গ বলিল, দেখলাম। অপরূপ সুন্দরী, তাই না? তবে এখন ত্রিপুরী যাওয়ার উপায় কি? এই সময় সন্ন্যাসী ঠাকুর গলা খাঁকারি দিলেন। বিগ্রহপাল সন্ন্যাসীর কথা ভুলিয়াই গিয়াছিলেন। এখন তাহার দিকে একবার চাহিয়া অনঙ্গকে বলিলেন, জানিস অনঙ্গ, সাধু বাবা একেবারে ত্রিকালদর্শী পুরুষ। আমার হাত দেখে বলে দিলেন আমি রাজকুলোদ্ভব। অনঙ্গ সাধু বাবাকে ভালো করিয়া পরিদর্শন করিল। তারপর নিজের হাত বাড়াইয়া দিয়া বলিল, বলুন তো সাধু বাবা, আমি কে? সাধু বাবা অনঙ্গের হাতের দিকে দিকপাত করিলেন না, বলিলেন, তুমি অনঙ্গপাল। অনঙ্গ চমকাইয়া উঠিল, আর একবার সাধু বাবাকে উত্তম রূপে পর্যবেক্ষণ করিল। তাহার মুখ ধীরে ধীরে হাসিতে ভরিয়া উঠিল। ও, আপনি জ্যোতিষীচার্য রত্নীদেব? বিগ্রহপাল সবিস্ময়ে বলিল, আর্য যোগদেবের ভ্রাতা রন্তিদেব? সাধু বাবা ব্যাঘ্রস্বরে বলিলেন, চুপ চুপ, কেউ শুনতে পাবে। তোমাদের জন্য কাল থেকে এখানে অপেক্ষা করছি। চারিদিকে লক্ষ্মীকর্ণের গুপ্তচর ঘুরে বেড়াচ্ছে, তাই ছদ্মবেশে এসেছি। কে জানতো যে লক্ষ্মীকর্ণ স্বয়ং এসে উপস্থিত হবে। যা হোক, আমি সঙ্গে দুটো ঘোড়া এনেছি, আর শোনো, আর একটা গো শকটও এনেছি। তোমরা ঘোড়ায় চলে চলে যাও, আমি পরে গো শকটে যাব, কেমন? তোমাদের সঙ্গে যে তৈজসপত্র আছে তাও গো শকটে যাবে, কেমন? বিগ্রহ বলিলেন, ধন্য, কিন্তু নগরে গিয়া আপনার গৃহ খুঁজে পাবো কোথায়? রন্তিদেব বলিলেন, নগরে গিয়া কাক কোকিলকেও জিজ্ঞাসা করিলে রন্তিদেব দৈবজ্ঞের গৃহ দেখিয়ে দেবে। তবে আমার ভৃত্য তোমাদের চেনে না। এই রুদ্রাক্ষটা নাও, ভৃত্যকে দেখালে সে তোমাদের গৃহে স্থান দেবে, আদর যত্ন করবে। আমার ফিরতে সন্ধ্যা হবে। রুদ্রাক্ষ লইয়া বিগ্রহপাল বলিলেন, আপনি সকল ব্যবস্থাই করেছেন দেখছি। অনঙ্গ, তুমি নৌকায় যাও,
গরুরকে বলে দাও আমাদের তৈজসপত্র যেন সাধু বাবার গো শকটে তুলে দেয়। যাই। অনঙ্গ রন্তিদেবের দিকে ফিরিয়া বলিল, গ্রহাচার্য মশাই, একটা প্রশ্ন আছে। আমরা দুজন যে বিগ্রহপাল ও অনঙ্গপাল তা অবশ্য আর্য যোগদেবের পত্রে জানতে পেরেছেন, কিন্তু আমি যে অনঙ্গপাল আর ও যে বিগ্রহপাল তা চিনলেন কি করে? আগে কি আমাদের দেখেছেন? না, ৫-১০ বৎসর আমি ত্রিপুরীতেই আছি। তবে? রন্তিদেব হাসিলেন। ও যদি অনঙ্গপাল হতো তাহলে যৌবনশ্রীর হাতের উপর হাত রাখতো না। শুধু সাজসজ্জা দিয়ে সকলের চোখে ধুলা দেওয়া যায় না। উত্তর শুনিয়া অনঙ্গ পরিতুষ্ট হইল এবং হাসিতে হাসিতে নৌকার দিকে চলিয়া গেল। একজন তীক্ষ্ণবুদ্ধি ব্যক্তিকে সংকটময় কার্যে সহকারী রূপে পাওয়া তো কম কথা নয়। লক্ষণ সবই ভালো মনে হইতেছে। নৌকায় গিয়া অনঙ্গ গরুরকে তৈজসপত্র সম্বন্ধে যথাযোগ্য উপদেশ দিল। তারপর বলিল, আমরা ত্রিপুরী চলিলাম। কবে ফিরিব কিছু স্থির নেই। তোমরা সর্বদা নৌকায় থাকবে, সর্বদা প্রস্তুত থাকবে। হয়তো এক নিমেষের মধ্যেই নৌকা নিয়ে দেশে ফিরে যেতে হবে। মনে রেখো কিন্তু সে কথা। গরুর বলিল, আজ্ঞা। দ্বিপ্রহর অতীত প্রায়। রন্তিদেবের ঘোড়া দুটো চালা ঘরে বাঁধা ছিল। দুই বন্ধু তাহাদের বাহির করিয়া আনিল। রন্তিদেব নিকট তারা বিদায় লইলেন। ঘোড়ার পিঠে চড়িয়া ত্রিপুরী অভিমুখে যাত্রা করিলেন। লম্বোদর এতক্ষণ দূর হইতে সমস্ত দেখিতেছিল, কিন্তু কথাবার্তা সে কিছুই শুনিতে পায় নাই। অনঙ্গ এবং বিগ্রহপাল যখন বাহির হইয়া পড়িল, তখন সেও ঘোড়ার পিঠে চড়িয়া তাহাদের অনুসরণ করিল। ঘাট হইতে যে পথটি নগরের দিকে গিয়েছে তাহা ঈষৎ আঁকাবাঁকা ভাবে মেঘল পর্বতকে বেষ্টন করিয়া গিয়াছে। মেঘল পর্বত বিন্ধ্য গিরিশ্রেণীর নিতম্ব দেশ। এই পর্বত হইতে দুইটি নদ নদী সোন এবং নর্মদা উৎপন্ন হইয়া পূর্ব এবং পশ্চিমে মেঘলার মতোই ভারতবর্ষের কোটি দেশে অলঙ্কৃত করিয়া রহিয়াছে। পথটি মেঘল পর্বতকে যথাসম্ভব পাশ কাটাইয়া যাইবার চেষ্টা করিয়াছে, তবুও সর্বত্র সমতল হইতে পারে নাই। ক্রমাগতই উচ্চ হইতে হইতে আবার নিম্নাভিমুখে গড়াইয়া পড়িয়াছে। এই তরঙ্গায়িত নিরস্ত পাদ পথে দুই অশ্বারোহী ক্ষুরোদ্ধৃত ধূলিকে পশ্চাতে ফেলিয়া চলিতেছে। মধ্যাহ্নে সূর্যের তাপ কিছু প্রখর বটে, কিন্তু গতিবেগের জন্য তাহা অনুভব হয় না। পাশাপাশি অশ্ব চালাইতে চালাইতে দুজনের মধ্যেই বিষভ্র লাভ হইতেছে। বিগ্রহপাল বলিলেন, এ পর্যন্ত যাত্রা বেশ ভালোই হয়েছে বলতে হবে। যাত্রার সময় খঞ্জন দেখেছিলাম, সে কি মিথ্যে হয়? তুই বললি কি কাদা খোঁচা। কাদা খোঁচা হলে কি যাত্রা এত ভালো হতো? অনঙ্গ বলিল, যাত্রা এখনো শেষ হয়নি। কিন্তু ও কথা যাক, এখনকার খঞ্জনাটিকে কেমন মনে হলো খুলে বলো এবার। বিগ্রহপালের চক্ষু এবার রসাবেষ্ট হইয়া উঠিল। তিনি গাঢ় স্বরে বলিলেন, ভাই, ও খঞ্জনা নয়, রাজহংসী। রাজহংসী, মানস সরোবরের রাজহংসী। তুমিও তো দেখেছ, বলো সত্যি কিনা? অনঙ্গ ঢোক গিলিয়া বলিল, তা সত্যি বই কি। তোর চোখে যখন ভালো লেগেছে। বিগ্রহপাল মহা বিস্ময়ে বলিল, এ কি বলছিস, তোর চোখে ভালো লাগেনি? অনঙ্গ বলিল, না না, ভালো লেগেছে, খুব সুন্দরী। তবে তবে কি? ভাই, একটু বেশি যেন তন্নি। অত তন্নি হওয়া ভালো নয়। আমার বউটা ছিল ভীষণ তন্নি, তাই টিকলো না। গায়ে একটু মেদ মাংস থাকলে হয়তো টিকত, বলিয়া অনঙ্গ গভীর নিঃশ্বাস মোচন করিল। বিগ্রহপাল উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল।
তুই শিল্পী কিনা, তাই জগদ্দল পাথরের যক্ষিণী মূর্তি না হলে যে তোর মন ওঠে না। দাঁড়া, একবার পাটলিপুত্রে ফিরে যাই, তোর জন্য একটা হস্তিনী খুঁজে বার করব। অনঙ্গ পাল বলিল, রোগা বউয়ের অবশ্য একটা সুবিধা আছে। কি বলতো? কি? দরকার হলে কাঁধে তুলে নিয়ে পালাতে পারবি। রঙ্গ পরিহাসে 2 ক্রোশ পথ অতিক্রম হইল। বিগ্রহ বলিল, এ পথে বেশি লোক চলাচল নেই, এত দূর এলাম, একজন পথিকও তো চোখে পড়ল না। অনঙ্গ বলিল, পথিক যারা ছিল তারা সব এগিয়ে গেছে, পেছনে কেউ নেই। অলস ভাবে পিছন দিকে ঘাড় ফিরাইয়া সে বলিয়া উঠিল, আছে, একটা লোক পেছনে আসছে। বিগ্রহপাল পিছন ফিরিয়া দেখিলেন, প্রায় 5-6 রজ্জু দূরে পথ যেখানে কুব্জ পৃষ্ঠের ন্যায় উঁচু হইয়া উঠিয়াছে, সেইখানে একজন অশ্বারোহী আসিতেছে। এত দূর হইতে মানুষটার চেহারা ভালো করে দেখা গেল না, পোশাক পরিচ্ছদেও কোনো আড়ম্বর নেই। বিগ্রহ বলিল, লোকটা আসুক, ওর কাছ থেকেই জানা যাবে ত্রিপুরী আর কত দূর। লোকটা কিন্তু আসিল না। ইহারা ঘোড়া থামাইছেন দেখিয়া সেও ঘোড়া থামাইয়া অবতরণ করিল এবং ঘোড়ায় পা তুলিয়া খুর পরীক্ষা করিতে লাগিল। কিছুক্ষণ অপেক্ষা করিয়া দুইজন আবার মন্থর গতিতে অশ্ব চালাইলেন। পিছনের পথিকও ঘোড়ায় চড়িয়া মন্থর গতিতে চলিতে লাগল। তাহাদের মাঝখানে ব্যবধান কিছুতেই কমিল না। 2 বন্ধু জোরে ঘোড়া চালাইলেন। কিছুক্ষণ পরে পিছু ফিরিয়া দেখিলেন পিছনের অশ্বারোহী যত দূরে ছিল তত দূরেই আছে, ব্যবধান বাড়ে নাই। অনঙ্গ মাথা নাড়িয়া বলিল, গতিক সুবিধের নয়, বোধহয় মহারাজ লক্ষ্মীকর্ণ আমাদের পিছনে একটা গুপ্তচর জুড়ে দিয়েছে, বুঝেছিস? আচ্ছা, দেখা যাক, বলিয়া বিগ্রহপাল আবার ঘোড়া থামাইলেন। ঘোড়ার মুখ ফিরাইয়া হাত তুলিয়া লোকটিকে আহ্বান করিলেন। লোকটি যেন দেখিতেই পায় না, এমনি ভাবে ঘোড়া হইতে নামিয়া আবার ঘোড়ার খুর পরীক্ষা করিতে লাগিল। তখন আর সন্দেহ রহিল না। 2 জনে আবার সম্মুখ দিকে অশ্ব চালাইলেন। অনঙ্গ বলিল, গুপ্তচরী বটে, আমরা কোথায় যাই দেখতে চাই, বুঝলি? বিগ্রহ বলিল, কিন্তু গুপ্তচর লাগিয়েছে কেন? আমি কে তা কি জানতে পেরে গেছে? অনঙ্গ বলিল, সম্ভব নয়, নতুন লোক দেখলেই বোধ হয় পেছনে গুপ্তচর লাগে। কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, গুপ্তচরটা আমার পিছু নিয়েছে, তোর নয়, কারণ লক্ষ্মীকর্ণ যতক্ষণ ছিলেন তুই ততক্ষণ বাইরে আসিসনি। এক কাজ করা যাক, আয়, নগরে পৌঁছে আমরা 2 জনে 2 পথে যাব। গুপ্তচরটা তখন কি করবে? নিশ্চয়ই আমার পেছনেই আসবে। তুই এখন নির্বিঘ্নে রন্তিদেবের বাড়ি গিয়ে উঠিস, তারপর আমরা নগরের মধ্যে হারিয়ে যাব। যদি দেখি গুপ্তচরকে এড়াতে পারলাম না, তখন নগরের কোথাও বাসা নেব, আর যদি ফাঁকি দিতে পারি রন্তি দেবের বাড়িতে গিয়ে উপস্থিত হব। যদি আজ রাত্রির মধ্যে না যেতে পারি তুই কিন্তু ভাবিসনি। 2 জনে আরো কিছুক্ষণ আলোচনা করিয়া পরামর্শ স্থির করিলেন। ক্রমে ত্রিপুরী নগরী নিকটবর্তী হইতে লাগিল। পথের ধারে 2-1টি গৃহ, 2-1টি মন্দির, ক্রমশ ঘন সন্নিবিষ্ট লোকালয়। পথটি নগরে প্রবেশ করিতে গিয়ে দ্বিধা হইয়াছে। একটি পথ নগরের বুক চিরিয়া ভিতরে প্রবেশ করিয়াছে, অন্য 2টি দক্ষিণে ও বামে বাহু বিস্তার করিয়া নগরকে বেষ্টন করিয়া রাখিয়াছে। অনঙ্গ ঘাড় বাঁকিয়া দেখিল গুপ্তচর পিছনেই আছে। 2 বন্ধু তখন 2 পথ ধরিলেন। অনঙ্গ যে পথ ধরিয়াছিল তাহা অপেক্ষাকৃত বিরল গৃহ। এক পাশে অপেক্ষাকৃত বেশি মাঠ, অন্য পাশে 2-4টি গৃহ আছে। গৃহগুলি মধ্যম শ্রেণীর, পথে মানুষের যাতায়াত কম। দিবা 3য় প্রহরে স্থানটি নিরাবিল,
এবং নেত্রালু। গুপ্তচর তাহারই পিছনে আসিতেছে দেখিয়া অনঙ্গ প্রীত হইল। সে এবার জোরে ঘোড়া চালাইল। এইবার গুপ্তচর মহাশয়কে ধরিতে হইবে। কিছুদূর ঘোড়া ছুটাইবার পর অনঙ্গ দেখিল সম্মুখে একটি শাখা পথ বাহির হইয়া নগরের অভ্যন্তরের দিকে গিয়াছে। সন্ধিস্থলের কোণে ঘন বাঁশ ঝাড়ের জবনিকা। অনঙ্গ তখন ঘোড়ার মুখ সেই দিকে ফিরিয়া শাখা পথে প্রবেশ করিল। তারপর ঘোড়ার বেগ সংযত করিয়া চুপি চুপি বাঁশ ঝাড়ের আড়ালে গিয়া লুকাইল। বেশিক্ষণ অপেক্ষা করিতে হইল। দ্রুত অশ্বক্ষুর ধ্বনি শোনা গেল। গুপ্তচরও এই দিকে ঘোড়া ফিরাইয়াছে। অনঙ্গকে সম্মুখে দেখিতে না পাইয়া তাহার মুখ এবার উদ্বিগ্ন। বক্র হাসিয়া অনঙ্গ এবার বাঁশ ঝাড়ের আড়াল হইতে বাহির হইয়া আসিল। ঘোড়া ছুটাইয়া গুপ্তচরের পার্শ্ববর্তী হইল। গুপ্তচর তাহাকে পাশে দেখিয়া ভ্যাবাচাকা খাইয়া গেল। তাহার পর তাহার মুখে বোকাটে একটা হাসি ফুটিয়া উঠিল। দুইটি ঘোড়া পাশাপাশি চলিয়াছে। অনঙ্গ এতক্ষণে গুপ্তচরের মূর্তি ভালো করিয়া দেখিল। মাঝারি মাংসল দেহ, তামাটে বর্ণ, বয়স অনুমান 40, মুখখানি গোলাকার, চক্ষু দুটিও গোলাকার, ভ্রু অর্ধেক গোলাকার, নাকটি বোধহয় ভাল্লুকে খাইয়া গিয়াছে, মুখে বুদ্ধির নাম গন্ধ নাই। অনঙ্গের মনে একটু ধোকা লাগিল। সত্যি গুপ্তচর বটে তো। ধাবমান অষ্টপৃষ্ঠে আলাপ হইল। অনঙ্গ বলিল, বাবু তুমি কি এই নগরীর নাগরিক? দন্ত বিকাশ করিয়া গুপ্তচর বলিল, আজ্ঞা। অনঙ্গ বলিল, তোমাকে যেন কোথায় দেখেছি, তুমি কি সোনের ঘাটে ছিলে? গুপ্তচর বলিল, আজ্ঞা, কাজে গিয়েছিলাম। আপনি? অনঙ্গ বলিল, আমি ভাই বণিক, পাটলিপুত্রে বাড়ি, ত্রিপুরীতে প্রথম এসেছি। গুপ্তচর বলিল, বণিক? ও, স্বয়ংবরে অনেক রাজা রাজরা আসবে, তাই অসংখ্য বণিকও এসেছে। তা আপনার পণ্যবস্তু কই? পণ্যবস্তু নৌকায় রেখে এসছি। আগে একটা বাসস্থান ঠিক করে তবে পণ্যবস্তু নিয়ে আসব। তুমি ত্রিপুরীর নাগরিক? আজ্ঞা, আমি রাজকর্মচারী। বটে, কি কাজ করো? করণ। তোমার নাম কি? লম্বোদর। ভালো লম্বোদর, তুমি আমাকে একটা বাসস্থানের সন্ধান দিতে পারো? একটা ঘর হলেই আমার চলবে। লম্বোদর মাথা চুলকাইয়া চিন্তা করিল। একটা ঘর? হ্যাঁ, আমার ঘরে আসতে পারেন। আমার গৃহটি বেশ বড়। আমরা মাত্র 3টি প্রাণী। অনঙ্গের মনে একটু দ্বিধা জাগিলেও সে মুখে বলিল, বেশ বেশ। কত ভাটক লাগবে? কতদিন থাকবেন? মনে করো 1 মাস। আহারাদি মনে করো তোমার গৃহেই। লম্বোদর বিবেচনা করিয়া বলিল, তাহলে 1 মাসের জন্য 1 রূপক লাগবে। 1 রূপক? বেশ, আমি সম্মত আছি। লম্বোদর আকর্ণ হাসিয়া বলিল, আসুন আসুন, আমার গৃহ বেশি দূর নয়, রেবার তীরে। লম্বোদর ডান দিকে মোড় ঘুরিল, অনঙ্গও মোড় ঘুরিল। দুইজন নীরবে চলিল। লম্বোদর একসময় ঘাড় বাঁকাইয়া অনঙ্গের অশ্বটিকে দেখিল। নিতান্ত ভালো মানুষের মতন বলিল, সুন্দর ঘোড়া, কোথায় পেলেন? অনঙ্গ চট করিয়া গল্প তৈয়ার করিয়া বলিল, আমার নৌকায় একটা লোক এসেছে। সে ত্রিপুরীতে অশ্বের ব্যবসা করে। ঘাটে তার জন্য 2টো ঘোড়া উপস্থিত ছিল। সে একটা ঘোড়া আমাকে ধার দিয়েছে। আর কোনো প্রশ্ন উত্তর হইল না। অনঙ্গ মনে মনে একটিও অস্বাচ্ছন্দ্য অনুভব করিতে লাগিল। লোকটার চেহারা এবং কথাবার্তা হইতে ঘোর নির্বোধ বলিয়াই মনে হয়, কিন্তু নির্বোধ না হইতেও পারে। সাবধানে থাকা ভালো। যে গুপ্তচরকে গুপ্তচর বলিয়া চেনা যায় না, সেই গুপ্তচর ভয়ানক। আজ রাত্রিটা ওর ঘরে কাটানো যাক, তারপর কাল দেখা যাইবে। বিগ্রহ নিরাপদে যথাস্থানে পৌঁছেছে, ইহাই যথেষ্ট। লম্বোদর এবার মনে মনে ভাবিল, লোকটাকে বণিক বলিয়াই মনে হইতেছে। যা হোক, এ মন্দ হইল না। আমার গৃহে থাকিবে, আমি সর্বদা দৃষ্টি রাখিতে পারিব। অল্পক্ষণ পরে তাহারা লম্বোদরের গৃহে পৌঁছল। নগরের উপান্তে
নর্মদার তীরে লম্বোদরের গৃহ, আশেপাশে বসতি নাই। নদীর তীর ধরিয়া দৃষ্টি প্রসারিত করিলে অর্ধক্রোশ দূরেই রাজপ্রাসাদ দেখা যায়। রাজপুরীতে বাঁশি বাজিয়া উঠিল। জামাতাকে লইয়া মহারাজ আসিলেন। তারপর আসিলেন রাজকন্যারা। রাজভবনের দাসী কিঙ্করীরা পুরুর দ্বারে দাঁড়াইয়া উৎসুক চিত্তে প্রতীক্ষা করিতেছিল। তাহারা শঙ্খ বাজাইল, উলুধ্বনি করিল, পূর্ণ ঘট হইতে পথের উপর জল ঢালিয়া দিল। বীরশ্রীর মধুর সরস চরিত্রের জন্য সবাই তাহাকে ভালোবাসে, সকলেই তাহাকে ঘিরিয়া ধরিল। 3 বৎসর পরে দেখা, কিন্তু বীরশ্রীর কাহারও নাম ভোলেন নাই। জনে জনে প্রিয় সম্ভাষণ করিলেন, কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলেন, রঙ্গ পরিহাস করিলেন। বান্ধুলির আঁচল ধরিয়া কাছে টানিয়া আনিয়া বলিল, হ্যাঁলা বান্ধুলি, তুইও তো বেশ ডাগর হয়ে উঠেছিস, তা তোর স্বয়ংবরটাই একসঙ্গে হয়ে যাক না। দ্বিতলে উঠিয়া বীরশ্রী যৌবনশ্রীকে বলিলেন, চল ভাই, আগে ঠাকুরানীকে প্রণাম করি গিয়ে। কেমন আছেন তিনি? আছেন বলিয়া যৌবনশ্রী দিদিকে ঠাকুরানীর কোষ্ঠের দিকে লইয়া চলিলেন। ঠাকুরানী মহারাজ লক্ষ্মীকর্ণের জননী অম্বিকা দেবী, অতিশয় প্রবল পরাক্রান্তা মহিলা। লক্ষ্মীকর্ণের পিতা মহারাজ গাঙ্গেয় দেবও তাহাকে ভয় করিয়া চলিতেন। লক্ষ্মীকর্ণ রাজা হইবার পর কিছুকাল অম্বিকা দেবী তাহার জীবনে কণ্টক স্বরূপ হইয়াছিলেন। স্বাধীনভাবে একটা কাজও করিবার অধিকার লক্ষ্মীকর্ণের ছিল না। প্রজারা অম্বিকা দেবীকেই ভক্তি করিত। চণ্ডী হইলেও তিনি প্রজাবৎসল ছিলেন। তারপর হঠাৎ একদিন লক্ষ্মীকর্ণের কপাল খুলিল। অম্বিকা দেবী পক্ষাঘাতে আক্রান্ত হইয়া শয্যাশায়িনী হইলেন। লক্ষ্মীকর্ণ নিষ্কণ্টক হইলেন বটে, কিন্তু অম্বিকা দেবীর স্বভাব পরিবর্তন হইল না। তিনি সময়ে অসময়ে পুত্রকে রোগশয্যার পাশে ডাকিয়া তর্জন ভর্ৎসনা করিতে আরম্ভ করিলেন। শেষ পর্যন্ত লক্ষ্মীকর্ণ মাতার সহিত দেখা সাক্ষাৎই বন্ধ করিয়া দিলেন। অম্বিকা শুইয়া শুইয়া যথাসম্ভব পুত্রের অনিষ্ট চেষ্টা করিতে লাগিলেন। অম্বিকা ক্রোধন স্বভাব হইলেও অতিশয় কূটবুদ্ধি ছিলেন। লক্ষ্মীকর্ণ দূরে থাকিলেও তাহাকে ভীষণ ভয় করিতেন। দ্বিতলের একপাশে নিভৃত অংশে অম্বিকা দেবীর বাসস্থান। তাহার পরিচর্যার জন্য 2 জন উপস্থায়িকা অহর্নিশি উপস্থিত থাকে। যৌবনশ্রী প্রাতে ও রাতে একবার করিয়া ঠাকুরানীকে দেখিয়া যান। বীরশ্রী যে আজ শ্বশুরালয় হইতে ফিরিবেন এই সংবাদ ঠাকুরানী পাইয়াছিলেন, তাই শয্যায় শয়ন থাকিয়াও তাহার চক্ষু দ্বারের উপর নিবদ্ধ ছিল। 2 নাতনির মধ্যে প্রথমাটিকেই তিনি অধিক ভালোবাসিতেন। বীরশ্রী ও যৌবনশ্রী কক্ষে প্রবেশ করিলে অম্বিকা উপবিষ্ট হইবার চেষ্টা করিলেন, কিন্তু তাহার বামাঙ্গ পঙ্গু, নিজের চেষ্টায় উপবিষ্ট হইবার তার পক্ষে সহজ নয়। তিনি উপস্থায়িকাদের আদেশ করিলেন, আমাকে উঠিয়ে বসিয়ে দে। রোগের প্রকোপে তাহার জিহ্বা স্খলিত বাক হইয়া গিয়াছে, কিন্তু আদেশ দিবার ভঙ্গিতে তিল মাত্র জড়তা নেই। উপস্থায়িকারা তাহার পৃষ্ঠে উপাধান দিয়া বসাইয়া দিল। তিনি দক্ষিণ বাহু প্রসারিত করিয়া বীরশ্রীকে ডাকিলেন, আয়। বীরশ্রী প্রথমে পিতামহীর চরণ স্পর্শ করিয়া প্রণাম করিলেন। তারপর বাষ্পাকুল চক্ষে শয্যার পাশে বসিতেই অম্বিকা তাহাকে বুকে জড়াইয়া লইলেন। তাহার চক্ষু সজল হইয়া উঠিল। অম্বিকার বয়স এখন প্রায় 70। দেহ স্থূল, শিথিল চর্ম, মুখে রোগ জীর্ণ ললতা, চক্ষু দুটি বড় বড় এবং ধীর সঞ্চারী। মাথার পলিত কেশ বিরল হইয়া গিয়াছে। তবু সব মিলিয়া এমন একটি অনমনীত দুর্দমনতা আছে যে শয্যাগত অবস্থাতেও দর্শকের মনে সম্ভ্রম উৎপাদন করে। কিছুক্ষণ নাতনিকে বক্ষ লগ্ন করিয়া রাখিয়া অম্বিকা তাহাকে তুলিয়া গভীর প্রশ্ন সমাকুল চক্ষে তাহার মুখ দেখিলেন। তারপর কড়া সুরে বলিলেন,
তোর বাঙালি তোকে এখনো ভালোবাসে? বীরশ্রীর ঠোঁটের কণে একটু হাসি খেলিয়া গেল। অম্বিকা বলিলেন, অন্য বিয়ে করেনি? বীরশ্রী দর্শন রেখা ঈষৎ ব্যক্ত করিয়া মাথা নাড়িলেন, না দিদি। অম্বিকা তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিলেন, ভালো, কিন্তু পুরুষকে বিশ্বাস নেই, সব সময় কড়া নজর রাখবি। বীরশ্রী বলিলেন, রাখবো দিদি। তুমি কেমন আছো? অম্বিকা বলিলেন, আমার আবার থাকা, বেঁচে আছি, তোদের বাপ। অম্বিকার চক্ষু এবার ধীরে ধীরে যৌবনশ্রীর দিকে ফিরিল। তোর তো স্বয়ংবর করছে। কেন স্বয়ংবর করছে জানি না নাকি, নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি আছে ওর। স্বয়ংবর হলেই রাজায় রাজায় মন কষাকষি, ঝগড়া আর যুদ্ধ। তোদের বাপ বোধ হয় তাই চায়, বুঝেছিস? যৌবনা, এই কাছে আয়, কাছে আয়। যৌবনশ্রী এতক্ষণ পালঙ্কের পদমূলে দাঁড়াইয়াছিলেন, এখন পাশে আসিয়া দাঁড়াইল। অম্বিকা আরো কিছুক্ষণ তাহাকে স্থির দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া বলিল, তোর কি ইচ্ছে? স্বয়ংবরা হতে চাস? যৌবনশ্রী আর উত্তর দিল না, আনত আতপ্ত মুখে নীরব রহিলেন। বীরশ্রী মৃদু স্বরে বলিলেন, তাতে দোষ কি দিদি? স্বয়ংবর প্রথা আমাদের বংশে আছে। যৌবনার স্বয়ংবর হলে ও নিজের মনের মতন বর তো পছন্দ করে নিতে পারবে। জোর করে বুড়ো রাজার সঙ্গে বিয়ে দেওয়ার চেয়ে সে কি ভালো নয়? অম্বিকা বীরশ্রীর পানে তীর্যক চোখে চাহিলেন। তোর কি বুড়ো রাজার সঙ্গে বিয়ে হয়েছে রে? বীরশ্রী হাসিয়া ফেলিলেন, আমার কথা ছাড়ো না। অম্বিকা বলিলেন, আমি যতদিন আছি সে ভয় নেই। তোর বাপের মনে যতই কুবুদ্ধি থাকুক, আমি বিছানায় শুয়ে শুয়েই না সব পণ্ড করে দিতে পারি। বীরশ্রী বলিলেন, কিন্তু দিদি, যৌবন আর স্বয়ংবর কি তোমার মত নেই এতে? অম্বিকা বলিলেন, তোরা ছেলে মানুষ, কিচ্ছু বুঝিস না। আজকালকার স্বয়ংবর আর কি সেই স্বয়ংবর? মেয়ের বাপ আগে থাকতেই ঠিক করে রাখে কার গলায় মেয়ে মালা দেবে। সব রাজনৈতিক কুটকচাল, বুঝলি? যৌবনা, তোর বাপ তোকে কি কিছু বলেছে? যৌবনশ্রী সংকুচিত ভাবে মাথা নাড়িল, না না। বলবে বলবে, তোর পিসির যখন স্বয়ংবর হয় তখন ওরা বাপ বেটায় ওই মতলব করেছিল জানিস। বুড়ো রাজেন্দ্র চোলকে স্বয়ংবরে রেখেছিল। আমি জানতে পেরে সব ভণ্ডুল করে দিলাম। পুরাতন কথার স্মরণে বৃদ্ধার মুখের দক্ষিণ ভাগে আবার একটা বাঁকা হাসির খাঁজ পড়িল। বীরশ্রী এবার খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। যৌবনশ্রীর মুখেও চাপা কৌতুকের ঝিলিক খেলিয়া গেল। অম্বিকা হঠাৎ গম্ভীর হইয়া বলিলেন, হাসির কথা নয়। যৌবনা, স্পষ্ট করে বল, স্বয়ংবরা হতে চাস? যদি কারুর ওপর তোর মন পড়ে থাকে, আর সে যদি রাজা বা রাজপুত্র না হয়, আমার কাছে কিন্তু লুকোসনি। যৌবনশ্রীর মুখ সিঁদুর বর্ণ হইয়া উঠিল। বীরশ্রী সচকিতে কক্ষের চারিদিকে চাহিলেন। উপস্থায়িকা দুজন দ্বারের কাছে দাঁড়াইয়া আছে এবং নিশ্চয়ই কান খাড়া করিয়া সব কথা শুনিতেছে। বীরশ্রী ঠাকুরানীর কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি বলিলেন, দিদি, এখন এসব কথা থাক, পরে তোমাকে না সব বলবো, অনেক কথা বলবার আছে তোমায়। বৃদ্ধা তীক্ষ্ণ দৃষ্টিতে দুই নাতনিকে নিরীক্ষণ করিয়া অল্প ঘাড় নাড়িলেন, বলিলেন, তোরা এখন যা, খাওয়া দাওয়া কর গিয়ে। অতঃপর নাতনিরা প্রস্থান করিলে পক্ষাঘাত পঙ্গু বৃদ্ধা পুত্রের যজ্ঞ পণ্ড করিবার চিন্তায় মগ্ন হইলেন। লক্ষ্মীকর্ণ তখন জামাতাকে পাশে লইয়া মধ্যাহ্ন ভোজনে বসিয়াছেন। সোনার পাত্রে ৩৬ ব্যঞ্জন সেবন করিতে করিতে দুইজন মাঝে মাঝে কথা কহিতেছিল। জাত বর্মা বলিলেন, স্বয়ংবরের আয়োজন আর কত বাকি? লক্ষ্মীকর্ণ বলিলেন, এখনো 1 মাস সময় আছে। আজ পূর্ণিমা, আগামী পূর্ণিমায় স্বয়ংবর, ততদিনে সব আয়োজন সম্পূর্ণ হবে। কোন কোন রাজা আসছেন? 12 জন রাজা ও রাজপুত্র আসছেন, এ পর্যন্ত সেই সংবাদ পেয়েছি। তন্মধ্যে ভোজরাজ, কলিঙ্গের 2 রাজকন্যা,
উৎকলরাজ, মৎস্যরাজ, অন্ধ্ররাজ, কর্ণাটকরাজ বিক্রম আসছেন। জাতবর্ণা নিরীহভাবে প্রশ্ন করিলেন, মগধের বিগ্রহপাল আসছেন না? মগধের বিগ্রহপাল? এক গ্রাস অন্য মুখে পুড়িয়া লক্ষ্মীকর্ণ দুলিয়া দুলিয়া হাসিতে লাগিল। জাতবর্ণা ঈষৎ বিস্ময়ে শ্বশুরের পানে চাহিলেন। লক্ষ্মীকর্ণ তখন অন্য পিণ্ড গলৎকরণ করিয়া বলিলেন, হা হা হা, রহস্য আছে, রহস্য আছে, পরে সব জানতে পারবে। জাতবর্মা আর কোনো প্রশ্ন করিলেন না। বুড়া ভারী ধূর্ত, বেশি কৌতূহল প্রকাশ করিলে হয়তো সন্দেহ করিবে। নগরীর মধ্যস্থলে শত শৃঙ্গের উপর জ্যোতিষাচার্য রন্তিদেবের চতুর্শাল গৃহ, গৃহ ঘিরিয়া ফুল ফলের উদ্যান। রন্তিদেব সমৃদ্ধ ব্যক্তি, প্রধানত ধনী শ্রেষ্ঠী সম্প্রদায় তাহার যজমান। শ্রেষ্ঠীরা দূর দেশে বাণিজ্য যাত্রার পূর্বে তাহার কাছে ভাগ্য গণনা করাইতে আসেন। প্রয়োজন হইলে শান্তি সত্যায়ন করায় স্বর্ণ মুষ্টি প্রণামী দিয়া যায়। বহিরাগত শ্রেষ্ঠীরাও রন্তিদেবের নাম জানে। তাহারা ত্রিপুরীতে আসিয়া দৈব বিষয়ে রন্তিদেবের শরণ লয়। কেহ কেহ তাহার গৃহেই অবস্থান করে। রন্তিদেবের ভবনে অতিথি সৎকারের পর্যাপ্ত ব্যবস্থাই আছে। রন্তিদেবের গৃহ খুঁজিয়া বাহির করিতে বিগ্রহপালের কোনো কষ্টই হইল না। নগরের কেন্দ্রভূমিতে বহু অট্টালিকা, পথে বহু নাগরিকের যাতায়াত। বিগ্রহ একজন নাগরিককে জিজ্ঞাসা করিতেই সে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল, ওই যে তোরণের উপর 7 ঘোড়ার রথ আঁকা রয়েছে, ওই বাড়িটাই। সপ্তাশ্ব রথ অর্থাৎ সূর্য রথ, সুতরাং গৃহাচার্যের গৃহই বটে। বিগ্রহপাল তরুণ পথে অশ্ব চালাইলেন। গৃহদ্বারের সম্মুখে গৃহের প্রধান ভৃত্য, একজন মালী এবং অশ্বশালার ঘোড়া ডমের সঙ্গে দাঁড়াইয়া গাল গল্প করিতেছিল। অশ্বারোহীকে দেখিয়া ভৃত্য অগ্রসর হইয়া আসিল। বিগ্রহপাল তাহার হাতে রুদ্রাক্ষ দিলেন। ভৃত্যটি চালাক চতুর, ঘোড়া দেখাইয়া চিনিয়াই ছিল। সে মহা সমাদর করিয়া বিগ্রহপালকে লইয়া গিয়া ভবনের দ্বিতলে একটি সুসজ্জিত কক্ষে উপস্থিত করিল। ঘোড়াটিকে ঘোড়াডম গৃহের পশ্চাৎ দেশে অশ্বকুঠিতে লইয়া গেল। বিগ্রহপাল হস্ত মুখ প্রক্ষালন ও বস্ত্রাদি পরিবর্তন করিয়া কিঞ্চিৎ ফল মূল ও মিষ্টান্ন জলযোগে করিলেন। তারপর খটাঙ্গে দুগ্ধ ফেন ও শয্যায় অঙ্গ প্রসারিত করিয়া অব্যাহতি অতীতকালের কথা মনে মনে পর্যালোচনা করিতে লাগলেন। নানান চিন্তার মধ্যে যৌবনশ্রীর বিদ্যুৎ লতার মতন রূপ থাকিয়া থাকিয়াই তাহার মনে চমকাইয়া উঠিতে লাগিল। রন্তিদেব ফিরিলেন সন্ধ্যার প্রাক্কালে। ভস্ম জটাদি ছদ্মবেশ হইতে মুক্ত হইয়া তাহার প্রকৃত স্বরূপ ব্যক্ত হইয়াছে। ব্রাহ্মণ পণ্ডিতের মতোই আকৃতি, ক্ষৌরিত মস্তকে গ্রন্থিবদ্ধ শিখা, শীর্ণ শোণিত মুখ, চক্ষুর দুটিতে বুদ্ধির সহিত কৌতুকের সংমিশ্রণ ঘটিয়াছে। বয়স 40-এর ঊর্ধ্বে। রন্তিদেব জ্যোতিষশাস্ত্রে ও অন্যান্য নানা বিদ্যায় সুপণ্ডিত। বয়সও চটুলতার গণ্ডি ছাড়াইয়া গিয়াছে, কিন্তু অন্তরে তিনি এখনো গম্ভীর হইতে পারেন নাই। একটু রঙ্গ পরিহাস বা নাট্যাভিনয়ের গন্ধ পাইলে তিনি আর স্থির থাকিতে পারেন না। সাধারণত জ্যোতিষবিদরা জীবন মৃত্যুর সমস্যা লইয়া সর্বদাই নাড়াচাড়া করিতে করিতে অতি মাত্রায় গম্ভীর হইয়া পড়েন। রন্তিদেবের চরিত্র ঠিক তাহার বিপরীত। জীবন মৃত্যু তাহার কাছে মহাকালের নর্তন ছন্দ মাত্র। রন্তিদেব বিগ্রহপালকে আলিঙ্গন করিয়া বলিলেন, কুমার, আপনি আজ আমার গৃহে অতিথি। এ কেবল আমার পূর্বার্জিত সৎকৃতির কিছু ফল মাত্র। বিগ্রহপাল হাসিয়া বলিলেন, আর্য রন্তিদেব, আপনি আমাকে বেশি সম্মান দেখালে লোকে কিন্তু সন্দেহ করবে।
রন্তিদেব বলিলেন, বটে বটে, সত্য কথা, অভিনয় করতে হবে। তুমি আমার বন্ধুপুত্র, নিবাস কাশী, তোমার নাম? বিগ্রহপাল বলিল, রণমল্ল। কেমন হয়? রণমল্ল। ভালো, রণমল্ল। রন্তিদেব সহাস্যে দুই হস্ত ঘর্ষণ করিতে করিতে বলিলেন, এবার রণমল্ল। চমৎকার, ভালো কথা। তোমার বন্ধুটি কোথায়? বিগ্রহপাল তখন অনঙ্গ ও গুপ্তচরদের কথা বলিলেন। শুনিয়া রন্তিদেব কিছুক্ষণ ললাট কুঞ্চিত করিয়া রহিলেন। পরে বলিলেন, লক্ষ্মীকর্ণের পক্ষে কিছুই আশ্চর্য নয়। লোকটি অতিশয় সন্দিগ্ধ চিত্ত। বৃক্ষের লগ্নে জন্ম, তার উপর আবার লগ্নে বৃহস্পতি। শাস্ত্রে বলে, বৃষ লগ্নে গুরুং খলং। বিগ্রহ বলিলেন, আপনি মহারাজ লক্ষ্মীকর্ণকে চেনেন? রন্তিদেব মৃদু মৃদু হাসিতে লাগিলেন। বিলক্ষণ চিনি। মহারাজ আমার প্রতি তুষ্ট নয়। তুষ্ট নয় কেন? রাজমাতা অম্বিকা দেবী যখন পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়, তখন মহারাজ আমাকে ডেকে তাহার মাতার মৃত্যুকাল গণনা করিতে বলিয়াছিলেন। আমি গণনা করে বলেছিলাম, মাতৃদেবী এখনো দীর্ঘকাল জীবিত থাকিবেন এবং মাতার মৃত্যুর 1 মাসের মধ্যেই আবার মহারাজেরও মৃত্যু হবে। সেই থেকে মহারাজ আমার প্রতি বিরূপ। একটা নিরেট ভণ্ড পণ্ডিতকে সভা জ্যোতিষী রূপে নিয়োগ করেছেন। এই বলিয়া রন্তিদেব অট্টহাস্য করিয়া উঠিলেন। বিগ্রহপাল বিস্ময়বিষ্ট হইয়া শুনিতেছিলেন। বলিলেন, সত্যি কি গণনায় এই ফলই পেয়েছিলেন? রন্তিদেব বলিলেন, দীর্ঘায়ু পেয়েছিলাম, বাকিটা কল্পনা। তবে বৎস রণমল্ল, আয়ু থাকলে কখনো কখনো অপঘাত মৃত্যুও হতে পারে, তাই একটু সতর্কতা অবলম্বন করেছিলাম আর কি। আপনার বিশ্বাস, এই সতর্কতা অবলম্বন না করলে মহারাজ লক্ষ্মীকর্ণ নিজের মাতাকে? রন্তিদেব এবার ঊর্ধ্ব দিকে উদাস দৃষ্টি নিক্ষেপ করিয়া অলস কণ্ঠে বলিলেন, মাতৃহত্যা মহাপাপ। এই কাজ মহারাজ কখনোই করতে পারেন না, কিন্তু ইচ্ছাকৃত অবহেলায় রুগ্ন ব্যক্তির মৃত্যু হতেও পারে। যাক, এসব কথা, এখন তোমার কথা বলো। যৌবনশ্রীকে ভালো লেগেছে? বিগ্রহ একটু সলজ্জ হাসিল। বলিলেন, আর্য, আপনি ওকে আগে দেখেছেন? দেখিনি, শিশুকাল থেকে ওদের 2 বোনকেই তো দেখেছি। বীরশ্রী একটু চঞ্চলা, কিন্তু যৌবনশ্রী বড় ধীরা। সে শুধু রূপবতী নয়, তার মতন গুণবতী কন্যা রাজবংশে বিরল। যদি তাকে লাভ করতে পারো, বুঝবে তুমি ভাগ্যবান। বিগ্রহপাল কিছুক্ষণ নীরব থাকিয়া একটু বিস্ময়ভাবে বলিলেন, আর্য রন্তিদেব, পিতা ও পুত্রের চরিত্রে এতখানি ভিন্নতা কি করে সম্ভব হয়? রন্তিদেব বলিলেন, প্রকৃতির এ এক বিচিত্র রহস্য। হিরণ্যকশিপুরের ঔরসেই প্রহ্লাদ জন্মেছিল। বীরের পুত্র কাপুরুষ হয়, লম্পটের সন্তান সাধু হয়, আমি এমন অনেক দেখেছি। তারপর 2 জন নানা কথার আলোচনা করিলেন, নানাবিধ মন্ত্রণা করিলেন। রাত্রি হইল, ভৃত্য কক্ষে দীপ জ্বালাইয়া দিয়া গেল। নৈশ ভোজনের আহ্বান আসিলে বিগ্রহপাল ঈষৎ উদ্বিগ্নভাবে বলিলেন, অনঙ্গ তো এখনো এলো না। রন্তিদেব বলিলেন, উদ্বেগের কোনো কারণ নেই। তাকে একবার দেখেই বুঝেছি সে ভারী চতুর। আজ না হোক কাল সে আসবেই। বস্তুত রন্তিদেব ঠিকই বলেছিলেন। অনঙ্গের জন্য উদ্বেগের কোনো কারণই ছিল না। সে লম্বোদরের গৃহের বহির্ভাগে একটি কক্ষে অধিষ্ঠিত হইয়াছিল। লম্বোদর খটাঙ্গ পাতিয়া শয্যা বিছাইয়া দিয়াছিল তাকে। গৃহের অভ্যন্তর হইতে জল পান আনিয়া খাইতেও দিয়াছিল। সবিনয়ে বলিয়াছিল, মহাশয়, আপনার নামটি যে এখনো জানা হয়নি। অনঙ্গ বিবেচনা করিল, সত্য নাম না বলাই ভালো। সে বলিল, আমার নাম মধুকর, মধুকর সাধু। আপনার নিবাস?
নিবাস মগধের পাটলিপুত্র নগরে। ভালো, আপনি তবে এখন বিশ্রাম করুন, আমি একবার বেরোবো, শীঘ্রই ফিরিব। এই বলিয়া লম্বোদর রাজাকে সমাচার দিতে গেল। বাহিরে সন্ধ্যা নামিয়াছে। অনঙ্গ কিয়ৎক্ষণ খটাঙ্গের পাশে বসিয়া কিং কর্তব্য চিন্তা করিল। এরপর শয্যার উপর লম্বা হইল। রাত্রি আসন্ন, এখন আর বিগ্রহের সন্ধানে বাহির হইয়া কাজ নাই। কাল প্রাতে খোঁজ খবর লইলেই চলিবে। শেষ হলো তুমি সন্ধ্যারও মেঘ উপন্যাসটির পঞ্চম পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তবে চলি, টাটা।